যদি কোনো কোভ্যারিয়েন্ট টেনসরের অংশসমূহ আয়তাকার স্থানাঙ্কে xz, y প্লাস 2z, x y স্কয়ার হয় তবে বেলনাকার স্থানাঙ্কে এর কোভ্যারিয়েন্ট অংশসমূহ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে বলা আছে যে যদি কোনো কোভ্যারিয়েন্ট টেনসরের অংশসমূহ আয়তাকার স্থানাঙ্কে xz, y প্লাস 2z এবং x y স্কয়ার হয়, তাহলে এখানে আয়তাকার স্থানাঙ্কে দেওয়া আছে এটা, তাহলে আমাদের এটাকে বেলনাকার স্থানাঙ্কে এর কোভ্যারিয়েন্ট অংশসমূহ নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই নিয়মের একটা অঙ্ক গ বিভাগে প্রতি বছর এসে থাকে, তাই আপনারা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। আর এই প্রশ্নটি একটু হিসাবগুলো একটু বড় রকমের হবে, তাই আমি আপনাদের এটি খাতা দেখে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে বলা আছে যে যদি কোনো কোভ্যারিয়েন্ট টেনসরের অংশসমূহ আয়তাকার স্থানাঙ্কে, আমার এটা দেওয়া আছে, এই আয়তাকার স্থানাঙ্ক থেকে আমাদের বেলনাকার স্থানাঙ্কে কোভ্যারিয়েন্ট অংশসমূহ নির্ণয় করতে হবে। তাহলে এই প্রশ্নটি আপনাদের অনেকভাবে আসতে পারে, সেটি হচ্ছে যে আমাদের স্থানাঙ্ক হবে তিনটা, একটা হবে আয়তাকার, একটা হবে বেলনাকার, আর একটা হবে, তাহলে আমাদের স্থানাঙ্ক হবে এখানে তিনটা আছে, আয়তাকার, বেলনাকার আর গোলাকৃতির, আয়তাকার, বেলনাকার এবং গোলাকৃতির। তাহলে আপনাদের এখানে আয়তাকারে থাকলে বের করতে পারবে বেলনাকার অথবা গোলাকার, আর যদি স্থানাঙ্কটা বেলনাকারে থাকে তাহলে বের করতে পারবে আয়তাকার স্থানাঙ্কে আর গোলাকার স্থানাঙ্কে। অর্থাৎ এই তিনটা সম্পর্ক পরস্পর ওলটপালট ভাবে আসে। আর তাহলে আমরা যদি এখন প্রশ্নটির সমাধান দেখি, তাহলে আমাদের এখানে সম্পর্ক আছে হলো আয়তাকার আর বেলনাকার স্থানাঙ্কের মধ্যে। তাহলে এখানে সম্পর্ক আছে আয়তাকার আর এই বেলনাকার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আমরা জানি আয়তাকার স্থানাঙ্ক xyz এবং বেলনাকার স্থানাঙ্ক ρ এর মধ্যে সম্পর্ক সমূহ। তাহলে আমরা এটা কিন্তু সম্পর্ক জানি যে কি আয়তাকার স্থানাঙ্ক xyz এবং বেলনাকার স্থানাঙ্ক ρ এর মধ্যে সম্পর্ক আছে x সমান রো কজ ফাই, x সমান রো কজ ফাই, y সমান রো সাইন ফাই, z সমান z। তাহলে এটি আছে যে আয়তাকার স্থানাঙ্ক আর বেলনাকার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, আর এই সম্পর্কটি আপনাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আর এটি ক নাম্বারেও আসতে পারে যে আয়তাকার স্থানাঙ্ক আর বেলনাকার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো। এখন আমরা যে মনে করি আয়তাকার স্থানাঙ্কে কোভ্যারিয়েন্ট অংশসমূহ, তাহলে আমরা ধরি নেব যে এখানে দুইটা স্থানাঙ্ক, একটা আয়তাকার একটা আছে বেলনাকার। তাহলে আয়তাকার স্থানাঙ্কে এই যে কোভ্যারিয়েন্ট টেনসর বলছে, আমরা জানি কোভ্যারিয়েন্ট মানে কি চলকের নিচে থাকবে হলো আমাদের ইয়াটা, এই যে যেমন এখানে লিখছি a1 a2 a3, এখানে a1 নিচে লিখছি, a3 নিচে লেখার কারণে এটি কোভ্যারিয়েন্ট। তাহলে আমরা মনে করি যে আয়তাকার স্থানাঙ্কে কোভ্যারিয়েন্ট অংশসমূহকে আমরা a1 a2 a3 লিখলাম আয়তাকার স্থানাঙ্কে, আর আয়তাকার স্থানাঙ্কে আমার কোভ্যারিয়েন্ট টেনসরের স্থানাঙ্ক সমূহ দেওয়া আছে, যে কি দেওয়া আছে আয়তাকার স্থানাঙ্কে xz, এই xz হবে a1। তাহলে আমি লিখলাম a1 সমান xz, আর আমি এখানে x এর মান জানি, x সমান এই যে রো কজ ফাই, আর এখানে z, এই যে z। তাহলে আমরা এই দুইটা যদি গুণ করি তাহলে হয় রো জেড কজ ফাই। এরপরে আমরা একটা ধরছি a2, এই a2 আছে দ্বিতীয়টা, y প্লাস 2z, এই y প্লাস 2z কে আমরা ধরলাম a2। তাহলে y প্লাস 2z, আমরা এখন y এর মান জানি, এই যে y এর মান রো সাইন ফাই, এই যে রো সাইন ফাই প্লাস 2z, এই z এর মান হচ্ছে z সমান z। তাহলে আমার এখানে হলো 2z। এরপরে আমাদের আছে a3 কোনটা x y স্কয়ার, এই যে a3 সমান x y স্কয়ার সমান এই যে x এর মান হচ্ছে রো কজ ফাই ইনটু, আর আমরা দিলাম y স্কয়ার, y এর উপর স্কয়ার, y এর মান আছে রো সাইন ফাই। তাহলে আমরা এখানে লিখলাম রো সাইন ফাই তার উপর স্কয়ার। পরে যদি আমরা এখন এখানে আছে রো কজ ফাই, এই যে লিখলাম রো কজ ফাই, আর এখানে আছে রো সাইন ফাইয়ের উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার থাকলে হবে রো তার উপর স্কোয়ার দিলাম, আর সাইন স্কোয়ার ফাই এটা হলো। এরপরে আমরা যদি এই দুইটা অংশ গুণ করি, রো স্কোয়ার আর রো গুণ করলে রো কিউব কজ ফাই সাইন স্কোয়ার ফাই, তাহলে এই রো স্কোয়ার আর রো গুণ করলে হলো রো কিউব কজ ফাই সাইন ফাই। তাহলে আমরা কি করলাম, আমরা আয়তাকার স্থানাঙ্কে a1 a2 a3 ধরে নিলাম, আর ধরে নেওয়ার পরে এদের মানগুলো আমরা বের করে নিলাম।
এখন আমাদের এই আয়তাকার স্থানাঙ্ককে বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখন বেলনাকার স্থানাঙ্কেও ধরি নেই, যে কি ধরবো, যে বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ। তাহলে আমরা আয়তাকার স্থানাঙ্কে ধরেছিলাম a1, তাহলে এই a1 কে এখন আমি লিখবো হলো a1 নট আকারে, অর্থাৎ উপরে একটা ভেক্টর চিহ্ন দিয়ে লিখবো a1 নট। তাহলে আমরা কি পেলাম, বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ a1 নট, a2 নট, a3 নট হলে টেনসরের রূপান্তর সূত্র অনুযায়ী পাই। তাহলে আমরা এখন কি করব, যে বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ a1 নট, a2 নট, a3 নট হলে আমরা টেনসরের রূপান্তর সূত্র অনুযায়ী পাই। আর যেহেতু এখানে 1 2 3 a1 a2 a3 আছে, তাই আমি এটাকে a নট i আকারে লিখলাম। তাহলে আমরা জানি এখানে i আমার নিচে আছে, i নিচে থাকার কারণে আমরা ডেল x তার উপর i দিলাম, ডেল x i দিলাম। আর এখানে a এর উপর ভেক্টর চিহ্ন আছে, a এর উপর ভেক্টর চিহ্ন থাকার কারণে আমরা এখানেও ভেক্টর চিহ্ন দিলাম। তাহলে ei নিচে থাকার কারণে আমরা ডেল এক্স নট আই নিচে লিখলাম। এরপরে এখানে নট ছিল, এখানে নটটা উঠে গেল। এখানে আই এর রূপান্তর হিসেবে আমি উপরে লিখছি পি, ডেল এক্স পি। আর এখানে আই এর রূপান্তর হিসেবে আমি উপরে পি লিখছি, ডেল এক্স পি। আর এজন্য এই আইটা হয়ে যাবে আমার এখানে পি, আইটা হলো আমার পি, আইটা হলো পি। তাহলে এটি আছে যে আমাদের একমাত্রার টেনসরের রূপান্তর সূত্র। তাহলে এখানে আছে কি, আই আছে আমার নিচে থাকার কারণে আমরা লিখলাম ডেল এক্স নট আই, আর উপরে দিলাম ডেল এক্স পি। আর আই এর রূপান্তর হিসেবে আমি পি লিখছি। তাহলে এখানে আই নিচে আছে পি, এখানে আমি পি লিখলাম নিচে। আর আই এখানে নিচে আছে কারণ এটা একটা এই যে কোভেরিয়েন্ট টেনসর, এটি একটা কোভেরিয়েন্ট টেনসর হওয়ার কারণে আমি আইটাকে লিখছি। এখানে আমাদের এই যে আই আর পি যেটা আছে, এই আই আর পির মান হবে 1 2 3, 1 2 3। কারণ আমাদের এখানে যে আমরা যে আয়তাকার বেলনাঙ্ক স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা লিখছি এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড তিনজন আছে, এজন্য আমরা আই এবং পি এর মান 1 2 3 বসাবো। এখানে আমরা এইখানে যে দুই লাইনটা লিখছি, এই দুইটা লাইন আমাদের একটু কাজে লাগবে। যে সেটা আছে যে আমাদের এটা আছে আয়তাকার স্থানাঙ্কে ছিল এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার কিউব। এই তিনটা অংশকে আমরা ধরে নেব এক্স ওয়াই জেড। তাহলে এটা আছে আয়তাকার স্থানাঙ্কে এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 3। এই অংশটুকুকে আমি ধরে নেব এক্স ওয়াই জেড। আর এদের নিচে যেটা আছে এটা হবে আমার বেলনাকার স্থানাঙ্কে। তাহলে বেলনাকার স্থানাঙ্কে এটা ছিল এক্স এর পাওয়ার 1, আর এটাকে লিখলাম আমরা এক্স এর পাওয়ার এক্স নট 1, তারপর এক্স নট 2, এক্স নট 3। এইটাকে আমি ধরে নিলাম কি রো ফাই জেড। তাহলে আয়তাকার স্থানাঙ্কে এই অংশটুকু ধরে নিলাম এক্স ওয়াই জেড, আর বেলনাকার স্থানাঙ্কে আমরা ধরে নিলাম হলো এক্স, এই অংশটুকু ধরে নিলাম রো ফাই জেড। অর্থাৎ এক্স নট 1 এইটা হবে রো, এক্স নট 2 এইটা হবে ফাই, এক্স নট 3 এইটা হবে জেড। আর এক্স 1 হবে এক্স, এক্স 2 হবে ওয়াই, এক্স 3 হবে জেড। এখন আমরা এই যে 1 নং যে সমীকরণটা আছে, এই 1 নং সমীকরণে আমরা এখন এই আই এর জায়গায় আমরা এখন কি বসাবো, 1 বসাবো। আই এর জায়গায় একবার 1 বসাবো, আই এর জায়গায় একবার 2 বসাবো, এরপর আই এর জায়গায় একবার 3 বসাবো। তাহলে 3 বসাইলে আমরা আই বসাইলে আমরা প্রথমটা পাবো, মানে প্রথম কোভেরিয়েন্ট অংশ পাবো। এরপর আই এর মান যদি 2 বসাই তাহলে দ্বিতীয় কোভেরিয়েন্ট অংশসমূহ পাবো। এরপর আই এর মান যদি 3 বসাই তাহলে তৃতীয় কোভেরিয়েন্ট অংশসমূহ পাবো। এরপর আমরা আই বসানো, এখন আই এর মান আমরা এখন 1 বসাবো। তাহলে 1 নং এ আই সমান 1 বসিয়ে পাই। তাহলে এই যে এ নট এই আইটা হয়ে গেল 1 ইকুয়াল। তাহলে এখানে আছে কি ডেল এক্স পি, তাহলে এই যে ডেল এক্স পি। এরপর আছে আইটা 1, ডেল এক্স নট 1, এই যে ডেল এক্স নট 1। আর এখানে আছে এপি, এখানে আছে এপি। তাহলে আমরা এখানে আই এর জায়গায় 1 বসালাম। তাহলে এখানে আছে এ নট 1, এই যে আমরা লিখলাম এ নট 1 ইকুয়াল ডেল এক্স পি, আর আই হবে 1। তাহলে এই আই এর পরিবর্তে আমরা এখানে এই যে 1 বসাই দিই, ডেল এক্স নট 1, আর এখানে এপি আছে, এখানে এপি বসালাম। এরপরে আমরা বলছি আই এবং পি এর প্রত্যেকের মান হবে 1 2 3। তাহলে আমরা এখন এই অংশটুকুর মধ্যে পি সমান 1 বসাবো, এরপর পি সমান 2 বসাবো, এরপর পি সমান 3 বসাবো। আর নিচে আমাদের এই অংশটুকু যা আছে এটা আমাদের ঠিক থাকবে, এই অংশটুকু যা আছে তা আমাদের ঠিক থাকবে। তাহলে আমরা এখন পি সমান 1 বসাই। তাহলে পি সমান 1 বসাইলে হয় ডেল এক্স 1, এই যে ডেল এক্স 1, আর নিচে আছে ডেল এক্স নট 1, এই যে ডেল এক্স নট 1, আর পি জায়গায় 1 বসাইছি, তাহলে এটা হবে a1। এরপরে আমরা প্লাস দিব, এরপর আমি এখানে প্লাস দিব, এরপর পির মান 2 বসাবো, ডেল এক্স 2, এই যে ডেল এক্স 2, আর নিচে আছে কি ডেল এক্স নট 1, ডেল এক্স নট 1, আর পির জায়গায় 2 বসাইলে এটা হবে a2, এই যে a2।
এরপর প্লাস দিলাম, এরপর এখানে প্লাস দিলাম, এরপরে আমরা পির মান 3 বসাবো, তাহলে হচ্ছে ডেল এক্স 3, এই যে ডেল এক্স 3, আর নিচে আছে কি ডেল এক্স নট 1, এই যে ডেল এক্স নট 1, আর এখানে পি জায়গায় 3 বসাবো, তাহলে হলো a3। অর্থাৎ এই সমীকরণে আমি একবার পির মান 1 বসে এই অংশটুকু পাইলাম, একবার পির মান 2 বসে আমি এই অংশটুকু পাইলাম, আর একবার এই অংশটুকুর মধ্যে পির মান 3 বসে আমি এই অংশটুকু পাইলাম। এখন আমরা এখানে যদি একটু ভালোভাবে দেখি যে সেটা আছে যে আমাদের এখানে আছে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2 আর x এর পাওয়ার 3, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 3 এখানে আছে। তাহলে আমরা একটু আগে ধরে নিছিলাম যে x এর পাওয়ার 1 এইটা মানে হচ্ছে x, তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে এটা হলো এই যে ডেল, এখানে আছে x, ডেল এক্স, এরপরে এটা আছে ডেল এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে আমরা ধরছিলাম হলো y, তাহলে এটা হলো ডেল y। এরপরে আছে হলো ডেল এস কিউব, তাহলে এস কিউবক ধরেছিলাম আমি হলো এই যে জেড, তাহলে এটা হবে আমাদের ডেল জেড, এই যে এটা হলো ডেল জেড। আর এখন এখানে আছে হলো এক্স নট ওয়ান, এই যে এক্স নট 1 কে ধরছিলাম পি, এক্স নট 2 কে ধরছিলাম কিউ, আর এক্স নট 3 কে ধরছিলাম জেড। আর আমাদের এখানে আছে ডেল এক্স নট পি, এই ডেল এক্স নট পি, এখানে আছে ডেল এক্স নট 1, এখানে আছে ডেল এক্স নট 1। তার মানে আমাদের দাঁড়াচ্ছে কি এই যে এক্স নট, এই এক্স নটের পরিবর্তে, এই যে এক্স নট 1 এর পরিবর্তে আমরা পি বসাবো, তাহলে এটা হবে এই এক্স নট 1 এর পরিবর্তে এখানে পি বসলো, এই অংশটুকুর পরিবর্তে এখানে পি বসলো, এরপরে এই অংশটুকুর পরিবর্তে আমার এখানে পি বসলো, আর এই অংশটুকুর পরিবর্তে এখানে পি বসলো। অর্থাৎ আমরা কি করলাম যে আমরা এখানে এই এক্স নট 1 এর পরিবর্তে পি বসাইলাম, এক্স নট 1 এর পরিবর্তে পি বসাইলাম, এক্স নট 1 এর পরিবর্তে পি বসাইলাম। এখন আমরা হলো এখানে a1 এর মান আমরা জানি, a1 এর মান বসাবো, আর এখানে আমি এই যে x এর মান বসাবো, a1 এর মান বসাবো আর x এর মান বসাবো, আর ওই যে x এর মানটা বসাবো ওই x এর মানটাকে আমরা p এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তাহলে p এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা এখন এই সমীকরণে a1 a2 a3 এর মান বসাবো এবং x y z এর মান বসাবো, a1 a2 a3 এর মান বসাবো আর x y z এর মান বসাবো। তাহলে আমরা এখানে যে a1 a2 a3 এর মান বসাইলাম এবং xyz এর মান বসাইলাম, তাহলে xyz এর মান বসানোর পরে আমরা এই যে এই সমীকরণটা পাইলাম। এখন আমাদের কাজ হবে এই সমীকরণটাকে একটু সমাধান করা। তাহলে আমরা যদি একটু সমাধান দেখি, তাহলে আমাদের এখানে আছে p এর সাপেক্ষে এই অংশটুকুকে আমাদের আংশিক অন্তরীকরণ করতে হবে, তাহলে আমাদের এই অংশটুকুকে p এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে আমাদের এই অংশটুকু হবে ধ্রুবক, তাহলে pz cos phi, এই যে লিখলাম pz cos phi। আচ্ছা, এরপরে আমরা একটু কাজ করি, যেহেতু আমি p এর সাপেক্ষে p কে করব, তাহলে আমরা একটা সূত্র জানি যে ডেল p ইনটু p ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ এই p এর সাপেক্ষে যদি p কে আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে 1। তাহলে আমাদের এই অংশটুকু হচ্ছে কি, এই অংশটুকু আমার থাকতে আছে 1, যে p এর সাপেক্ষে p কে করলে 1 ইনটু cos phi, আর এটার সাথে গুণ আছে আমার pz cos phi। তাহলে আমরা যদি এই দুইটা এখন গুণ করি তাহলে হয় pz আর cos phi গুণ করলে হবে cos স্কয়ার phi। তাহলে আমরা এখানে লিখলাম pz cos স্কয়ার phi। এরপরে আমাদের এই অংশটুকুকে আবার করতে হবে, এই অংশটুকুকে আবার আমাকে p এর সাপেক্ষে p এর আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা জানি p এর সাপেক্ষে p এর সাপেক্ষে p এর আংশিক অন্তরীকরণ করলে হবে 1, তাহলে 1 ইনটু sin phi মানে হবে sin phi। তাহলে এই sin phi এর সাথে আমাদের এই অংশটুকু গুণ আছে, তার মানে আমরা কি পাইলাম এখানে ডেল p, এখানে আছে p sin phi, আর পরে আছে ইনটু আছে p sin phi প্লাস 2z সমান। তাহলে আমরা p এর সাপেক্ষে যদি p কে আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে আমাদের 1, তাহলে 1 ইনটু আমাদের sin phi আর p sin phi প্লাস 2z থাকে। এরপর আমরা এই sin phi দিয়ে যদি এইটাকে গুণ দেই, এই sin phi দিয়ে p sin phi কে গুণ দেই, তাহলে sin phi গুণ করলে হবে এই যে sin স্কয়ার phi, আর এখানে আছে আমাদের এই যে রো
এই যে আমরা এখানে রো লিখিয়ে দিলাম। এরপরে আমাদের আছে হলো সাইন ফাই দিয়ে 2z কে গুণ দেই, তাহলে হবে 2z সাইন ফাই। এই যে আমি লিখলাম 2z সাইন ফাই। আর এরপরে আছে আমার পি এর সাপেক্ষে আমরা z কে করব, তার মানে এটা আছে আমাদের z আছে একটা ধ্রুবক, তাহলে এখানে পি এর সাপেক্ষে এখানে পি নাই, আর পি না থাকার কারণে আমাদের এই অংশটুকু হবে 0। পি এর সাপেক্ষে জেড কে যদি আমি আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে 0, আর 0 দিয়ে যদি এই অংশকে গুণ দেই তাহলে আমাদের এখানে হবে +0, আর যেটি আমি লিখে নাই। আমরা তাহলে কি করলাম, এই অংশে আমি পি এর সাপেক্ষে পি কে আংশিক অন্তরীকরণ করি হলো 1, এই 1 দিয়ে cos ফাই কে গুণ করলে cos ফাই, এই cos ফাই দিয়ে cos ফাই কে গুণ করলে হলো cos স্কয়ার ফাই, আর এখানে পিজেড এখানে পিজেড। এরপরে আমাদের এখানে আছে হলো পি এর সাপেক্ষে পি কে আংশিক অন্তরীকরণ করলে 1 দিয়ে সাইন ফাই কে গুণ দিলে সাইন ফাই, এই সাইন ফাই এর সাথে আমার এই অংশটুকু গুণ আছে, তাহলে সাইন ফাই দিয়ে সাইন ফাই কে গুণ করলে হলো সাইন স্কয়ার ফাই, আর এখানে রো আছে এদের রো লিখলাম। এরপরে সাইন ফাই দিয়ে 2z কে গুণ দিলে হলো 2z সাইন ফাই, আর এখানে রো এর সাপেক্ষে z আছে, তাহলে আমরা জানি চলকের সাপেক্ষে যদি ধ্রুবকের অন্তরীকরণ করি বা আংশিক অন্তরীকরণ করি তাহলে সেটা হবে 0, আর 0 দিয়ে এই অংশটাকে গুণ দিলে আমার হলো 0। তাহলে আমরা 1 নং সমীকরণে আমরা i সমান 1 এবং p সমান 1 2 3 বসিয়ে আমরা প্রথম অংশটা আমরা বের করলাম, প্রথম কোভেরিয়েন্ট অংশ বের করলাম। এখন আমরা একইভাবে যে 1 নং এ i সমান 2 বসিয়ে পাই, তাহলে আমরা যদি 2 বসাই, এখানে ছিল ai, তাহলে ai হবে a2 ইকুয়াল ডেল এক্স পি বাই ডেল এক্স আই ছিল, তাহলে i এর জায়গায় আমরা 2 বসাইছি, এখানে এফি এপি, তাহলে এখানে আমরা i সমান 2 বসাইছি। এখন আমরা এই যে p এর জায়গায় 1 বসাবো, পি এর জায়গায় এখানে 1 বসাইলাম, পি এর জায়গায় এখানে 2 বসাইলাম, পি এর জায়গায় এখানে 3 বসাইলাম, আর ডেল এক্স নট 2 এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু ঠিক থাকবে, আর এখানে পি, তাহলে এখানে পি আছে এখানে পি আছে, এই যে পি জায়গা তো 1 বসাইলাম, এরপর এখানে পি এখানে পি, এবার পি জায়গা 2 বসাইলাম, এই যে এইটা হলো, এরপর এখানে পি এখানে পি, পি জায়গা 3 বসিয়ে আমি এই অংশটুকু পাইলাম। এখন আমাদের কাজ হবে যে এই অংশের মধ্যে আমরা জানি যে x1 মানে হচ্ছে x এর উপর x স্কয়ার, এটা মানে হচ্ছে y, আর x এর উপর কিউব মানে হচ্ছে z, আর x নট স্কয়ার মানে হচ্ছে ফাই, x নট স্কয়ার মানে হচ্ছে ফাই, আর x নট স্কয়ার মানে হচ্ছে ফাই। তাহলে আমরা যখন i এর মান 1 বসিয়েছিলাম তখন আমরা সেখানে সেটাকে রো এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেছি। এখন আমরা i এর মান 2 বসাইলাম, তাহলে এখন আমরা ফাই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এরপর আমরা যখন i এর মান 3 বসাবো তখন আমরা সেখানে যে z এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা এখন যে এই সমীকরণে i ইকুয়াল 1 বসাইলাম, যে এই সমীকরণে i ইকুয়াল 2 বসিয়ে এই অংশটুকু পাইলাম। এরপর আমরা p জায়গায় 1 বসাইলাম, p জায়গায় 2 বসাইলাম, p জায়গায় 3 বসিয়ে এই অংশটুকু পাইলাম। পরে আমরা এই x1 মানে হচ্ছে x এর উপর স্কয়ার মানে y, আর x এর উপর কিউব মানে z, আর x নট স্কয়ার এটি মানে হচ্ছে ফাই, এখানে লিখলাম ফাই, এখানে ফাই আছে, এই যে ফাই লিখলাম। এখন আমাদের কাজ হবে কি ডেল ফাই কে আমরা x এর ডেল ফাই, তার মানে কি এই x কে আমরা ফাই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা x এর মান জানি, x এর মান হচ্ছে আমাদের রো cos ফাই, আর a1 এর মান আছে pz cos ফাই, এখানে প্লাস আছে এখানে প্লাস দিলাম। এরপরে আমাদের আছে ডেল ফাই, এই যে ডেল ফাই বসালাম, আর এই যে y এর মান আছে রো সাইন ফাই, আর a2 এর মান হচ্ছে আমাদের পি সাইন ফাই প্লাস 2z। এরপরে আছে আমাদের ডেল ফাই, এই যে ডেল ফাই, আর z এর মান হচ্ছে আমাদের z, আর a3 এর মান হচ্ছে আমার রো কিউব cos ফাই sin স্কয়ার ফাই, এখন আমরা যদি এখানে আমরা কি করতেছি, আমরা হচ্ছে ফাই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি। তাহলে আমরা যদি এই অংশটুকু দেখি যে আমাদের এখানে আছে হলো ডেল ফাই রো cos ফাই, তাহলে আমরা যদি এখন রো এর সাপেক্ষে এখানে যদি আমি আংশিক অন্তরীকরণ করি তাহলে এখানে আছে আমার রো, এই রোটা হবে আমার ধ্রুবক, তাহলে এই রোটাকে আমি সামনে আসলাম। এরপরে আসছে যে আমাদের এখানে ফাই এর সাপেক্ষে এখানে ফাই আছে, তাহলে cos ফাই, আর আমরা জানি একটা সূত্র জানি যে ddx cos x, তাহলে ddx cos x এর সূত্র আছে মাইনাস sin x, তাহলে ddx cos x এর সূত্র কি, ddx cos x এর সূত্র আছে মাইনাস sin x, আমরা এখন এটি প্রয়োগ করব। তাহলে আমরা যদি ফাই এর সাপেক্ষে ফাইকে অন্তরীকরণ করি তাহলে হবে আমাদের মাইনাস sin ফাই, তাহলে আমাদের এখানে যে আমরা আংশিক অন্তরীকরণ করি এটা পাইলাম কি মাইনাস p
সাইন ফাই, এই মাইনাস পি সাইন ফাই দিয়ে আমরা এখন এই অংশটুকু গুণ করব, এই যে এই অংশটুকু। তাহলে মাইনাস পি সাইন ফাই দিয়ে আমরা যদি দেখেন, তাহলে আমাদের এখানে আছে পি সাইন ফাই, এই পি সাইন ফাই দিয়ে আমরা গুণ দেব হলো এখানে পি জেড কস ফাই, তাহলে হবে পি জেড কস ফাই। তাহলে আমরা এখন এই পি আর এই পি গুণ করলে হবে পি স্কোয়ার, আর এখানে জেড আছে, এখানে জেড, আর এখানে আছে সাইন ফাই, এরপরে আছে কি কস ফাই, আর সামনে একটা আমার চিহ্ন আছে মাইনাস। তাহলে আমরা এই অংশটুকু পাইলাম যে মাইনাস পি স্কোয়ার জেড সাইন ফাই কস ফাই। তাহলে এই যে আমরা লিখলাম মাইনাস পি স্কোয়ার জেড সাইন ফাই কস ফাই। এখন আমরা এখানেও অনুরূপভাবে এখানেও আমরা আংশিক অন্তরীকরণ করব। তাহলে এখানে আমাদের আছে হলো কি দেখেন, আমরা এখন এই ফাই সাপেক্ষে আমরা এই অংশটুকুকে করব। তাহলে আমাদের এই ফাই সাপেক্ষে এই যে রোটা আছে আমার এখানে ধ্রুবক বা চলক এখানে সামনে লিখলাম, আর ফাই সাপেক্ষে সাইন ফাইকে করলাম। তাহলে আমরা একটা সূত্র জানি যে ডিডিএক্স সাইন এক্স, তাহলে ডিডিএক্স সাইন এক্স এর অন্তরীকরণের সূত্র আছে কজ এক্স, তাহলে ডিডিএক্স সাইন এক্স এর অন্তরীকরণের সূত্র আছে কজ এক্স। তাহলে আমরা যদি এখন এখানে বসাই, তাহলে ডেল ফাইকে সাইনের সাপেক্ষে করলে হবে কজ ফাই, আর এখানে পি আছে, এই যে পি থাকলো, আর আমার এখানে আছে কি পি সাইন ফাই প্লাস 2z এটা থাকবে। এখন আমি এই যে পি কজ ফাইকে পি সাইন ফাই দিয়ে গুণ করবো, তাহলে পি গুণ করলে হবে পি স্কোয়ার, এখানে আসবে হলো সাইন ফাই কজ ফাই, এরপরে আমরা পি কজ ফাই দিয়ে 2z কে গুণ দেবো, তাহলে হবে প্লাস 2z রো কজ ফাই, পি 2z না সরি এখানে পি হবে না, এই পিটা মানে হচ্ছে রো, তাহলে 2z রো কস ফাই। তাহলে এই অংশটুকু আমরা এখন লিখে দেব। তাহলে এই যে এই অংশটুকুকে আমরা লিখে দিলাম, লিখে দিয়ে হলো আমাদের পি স্কয়ার সাইন ফাই কস ফাই প্লাস 2 রো জেড কস ফাই। আর আমাদের এখন এখানে আছে হলো যে ফাই সাপেক্ষে আমরা জেড কে অন্তরীকরণ করব, মানে এখানে আমাদের চলক আছে ফাই বা আংশিক অন্তরীকরণ করব ফাই সাপেক্ষে। তাহলে এখানে আছে জেড, তাহলে ফাই সাপেক্ষে জেড আছে ধ্রুবক, তাহলে ধ্রুবকের আংশিক অন্তরীকরণ হবে 0। এই 0 দিয়ে যদি আমি এই অংশটুকুকে গুণ দেই তাহলে 0 হবে, আর যেটি আমি পরবর্তীতে লিখি নাই। এরপর আমরা কাজ হবে হলো আই এর মান এখন আমরা 3 বসাবো, তাহলে 1 এ আই সমান 3 বসিয়ে পাই, তাহলে 3 বসিয়ে পাই আমরা a নট 3 সমান ডেল এক্স পি বাই ডেল এক্স কিউব এ পি। এখন আমরা এই যে পির জায়গায় 1 বসাবো, তাহলে পির জায়গায় 1 বসাইলে আমার এই পদ হলো, এরপর পির জায়গায় আমরা 2 বসাইলে এই পদ পাবো, আর পির জায়গার এখানে 3 বসাইলে আমরা এই পদ পাবো। তাহলে আমরা প্রথমে 1 এ আবার আই সমান 3 বসাইলাম, 3 বসিয়ে এই অংশটুকু পাইলাম। এখন আমরা পির জায়গায় 1 বসে এই অংশ, পির জায়গায় 2 বসে এই অংশ, পির জায়গায় 3 বসে আমি এই অংশ পাইলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে হলো ডেল এক্স 1, এইটার পরিবর্তে আমি এক্স বসাইলাম, ডেল এক্স স্কোয়ার এটার পরিবর্তে ওয়াই এস কিউব এইটার পরিবর্তে জেড বসাইলাম, আর এখানে আছে ডেল এক্স নট 3, তাহলে আমাদের ওখানে আছে ডেল এক্স নট 3 মানে হচ্ছে কি জেড। তাহলে এখন আমরা জেড এর সাপেক্ষে এক্স কে আংশিক অন্তরীকরণ করব, জেড এর সাপেক্ষে ওয়াই কে আংশিক অন্তরীকরণ, জেড এর সাপেক্ষে জেড কে আংশিক অন্তরীকরণ করব। এখন আমরা এই যে ডেল জেড লিখলাম, আর এক্স মানে হচ্ছে রো কস ফাই বসাইলাম ইনটু a1 এর মান হচ্ছে রো জেড কস ফাই, এখানে প্লাস এখানে প্লাস, এরপর আছে ডেল জেড, এখানে ডেল জেড, এরপর এখানে আছে এই যে ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান হচ্ছে রো সাইন ফাই বসাইলাম, আর a2 এর মান হচ্ছে আমাদের যে রো সাইন ফাই প্লাস 2z, রো সাইন ফাই প্লাস 2z। এরপরে আমাদের আছে জেড ডেল জেড, এই যে ডেল জেড, আর জেড এর মান হচ্ছে আমাদের জেড, আর a3 এর মান হচ্ছে কি a3 এর মান আমরা পাইছি রো কিউব কস ফাই সাইন স্কয়ার ফাই, রো কিউব কস ফাই সাইন স্কয়ার ফাই আমরা এখানে বসাইলাম। এখন আমরা যদি জেড কে এই অংশটুকুর সাপেক্ষে করি, মানে জেড এর সাপেক্ষে এই অংশটুকুকে যদি আংশিক অন্তরীকরণ করি, তাহলে এখানে জেড আছে, এখানে জেড নাই, জেড না থাকার কারণে এই অংশটুকু হবে 0, মানে ধ্রুবক হবে, ধ্রুবকের আংশিক অন্তরীকরণ 0, আর 0 দিয়ে যদি আমি পিজেড কস ফাই কে গুণ দেই তাহলে সেটা হবে আমার 0, যা আমি এখানে লিখি নাই। এরপরে আমাদের এখানে আছে জেড এর সাপেক্ষে আবার এখানে আছে হলো রো সাইন ফাই, তাহলে এখানে জেড এর সাপেক্ষে এখানে জেড নাই, জেড না থাকার কারণে এইটা আছে ধ্রুবক, আর আমরা জানি ডেল জেড ধ্রুবক ইকুয়াল 0, যা আমি এখানে লিখি নাই। এরপরে আমাদের পরে আছে আমাদের তৃতীয় অংশ, অর্থাৎ আমি জেড এর সাপেক্ষে জেড কে আংশিক অন্তরীকরণ করব। তাহলে এখন যদি আমি দেখি জেড এর সাপেক্ষে এখানে আছে জেড, তাহলে জেড এর সাপেক্ষে জেড কে আংশিক অন্তরীকরণ করলে হবে 1, এই 1 দিয়ে যদি আমি পি কিউব
cos phi sin স্কয়ার phi কে গুণ দেই তাহলে এটা হয় p কিউব cos phi sin স্কয়ার phi। আর বাকি প্রথমে দুইটা হলো আমার 0 0। তাহলে আমরা এই অংশটুকু থেকে কি পাইলাম যে z এর সাপেক্ষে z এর আংশিক অন্তরীকরণ করলে হয় 1 1 দিয়ে এই অংশটুকু গুণ দিলে হয় এই অংশটুকু, অর্থাৎ p কিউব cos phi sin স্কয়ার phi। তাহলে আমরা 1 নং সমীকরণে i সমান 1 বসিয়ে প্রথম কোভেরিয়েন্ট অংশ পাইলাম। এরপর 1 নং সমীকরণে i সমান 2 বসিয়ে দ্বিতীয় কোভেরিয়েন্ট। এরপর 1 নংয়ে i সমান 3 বসিয়ে আমরা তৃতীয় কোভেরিয়েন্ট টেনসর পাইলাম। 1 নংয়ে আমরা i সমান 1 বসাইলাম, বসানোর পরে আমরা সেখান থেকে আবার p এর মান 1 2 3 বসাইলাম। যে 1 নংয়ে যখন i সমান 1 বসিয়ে তখন সেটাকে আমরা আংশিক অন্তরীকরণ করলাম কার সাপেক্ষে, রো এর সাপেক্ষে। পরে যখন i সমান 2 বসাইলাম এবং 2 বসানোর পরে p এর মান 1 2 বসাইলাম, সেখানে আমরা আংশিক অন্তরীকরণ করলাম হলো phi এর সাপেক্ষে। এরপর যখন আমি 1 নংয়ে i সমান 3 পাইছি, 3 বসানোর পরে আমি সেখান থেকে তৃতীয় কোভেরিয়েন্ট অংশসমূহ পাইলাম এবং i সমান 3 বসানোর পরে ওই সমীকরণে আমি p এর মান 1 2 3 বসাইলাম। বসানোর পরে আমরা সেখানে আংশিক অন্তরীকরণ কার সাপেক্ষে, z এর সাপেক্ষে। অর্থাৎ আমরা যে আমাদের যে ইয়াটা ছিল যে কোন স্থানাঙ্কের রূপান্তর ছিল বেলনাকার, তাহলে বেলনাকারের স্থানে আমরা ধরছিলাম রো ফাই জেড। তাহলে আমরা একবার রোর সাপেক্ষে অন্তরীকরণ করলাম 1 এ, 2 এ করলাম ফাইয়ের সাপেক্ষে, আর 3 এ আসি করলাম আমরা হলো জেড এর সাপেক্ষে। এখন আংশিক অন্তরীকরণগুলো করানোর পরে আমরা যে অংশগুলো পাইলাম সেই অংশগুলো এখন আমরা লিখে দেব। সুতরাং বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ আচ্ছা পি জেড কজ স্কয়ার ফাই প্লাস পি সাইন স্কয়ার ফাই প্লাস 2 জেড সাইন ফাই। এটি আমি যে ইয়া থেকে বসাইছি, যখন আমরা 1 নংয়ে i সমান 1 বসিয়েছি, 1 বসানোর পরে আংশিক অন্তরীকরণ করার পরে আমি এই অংশটুকু পাইলাম। এরপরে আমরা কি বসাইছি যে 1 নংয়ে i সমান 2, 2 বসিয়ে আংশিক অন্তরীকরণ করার পরে আমি এই অংশটুকু পাইলাম। অর্থাৎ এটি আছে আমাদের বেলনাকার স্থানাঙ্কের দ্বিতীয় কোভেরিয়েন্ট অংশ। এটি আছে মাইনাস পি স্কয়ার জেড সাইন ফাই কস ফাই প্লাস পি স্কয়ার কস ফাই সাইন ফাই প্লাস 2 pz কস ফাই। এরপরে আমরা এই যে i এর মান 3 বসানোর পরে আমরা এই যে এই অংশটুকু পাইলাম, এটি হচ্ছে আমাদের p কিউব cos phi sin স্কয়ার phi। এটি আমরা লিখে দিলাম। তাহলে আমাদের এই অংশটুকু যে পাইলাম এই অংশটুকু আছে আমার বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ।